প্রতারণা করে সাময়িক মানুষকে ঠকানো যায়, প্রতারণা করে মানুষের মন জয় করা, প্রতারণা করলে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্কের ভেতরে করে পালাতে হয়। অনেক বড় বড় কথা বলেছিলেন। জামাতের নেতারা বলেছিল জামাত কখনো পালায়নি। ৭১ সালে মুক্তিযুদ্ধের পরে গোলাম আজম কি বাংলাদেশে ছিল? মতিউর রহমান নিজামী, আলী আহসান কি বাংলাদেশে ছিল? পালিয়েছিল। কোথায়? আলী আহসান মুজাহিদ পালিয়েছিল পাকিস্তান হয়ে সৌদি আরব, মতিউর রহমান নিজামী পাকিস্তানে, সাইদি সৌদি ছিল ৭৭ সাল পর্যন্ত, চৌধুরী মাইনুদ্দিন তো এখনো ব্রিটেনেই। বাংলাদেশে রাজনীতিবিদদের পলায়নের পথ দেখিয়েছে তারা, আর তারা আজকে বড় বড় কথা। ৫ই আগস্ট ২০২৪ সালে বিদেশি প্রভুদের লেলিয়ে দেওয়া একদল জঙ্গি কোটা আন্দোলনের নামে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, অপপ্রচার করে একটি নির্বাচিত সরকার উৎখাত করেছিল। আমরা এরপর থেকে দেখে আসছি তারা এই দিনটিকে বিপ্লব দিবস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। আবার নিজেদের অপকর্ম থেকে বাঁচার জন্য তারা ৫ই আগস্ট জুলাই সনদের দাবিতে ১ বছর যাবৎ চিৎকার চেঁচামেচি করে আসছে। এবং সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে আমরা কেন জুলাই সনদ চান, তারা বলেছিল জুলাই সনদ আমরা এই জন্য চাই, এই যে আমরা মেট্রো রেল আগুন দিয়েছি, এই যে আমরা টেলিভিশন ভবন আগুনে পুড়িয়ে দিয়েছি, এই যে আমরা এনসিটি ভবন আগুনে পুড়িয়ে দিয়েছি, আমরা শত শত মানুষ হত্যা করেছি, পুলিশ হত্যা করেছি। এখন জুলাই সনদের মাধ্যমে যদি আমাদেরকে ইনডেমনিটি দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক আমাদের ধরার জন্য নতুন কোন আইন করতে হবে, প্রচলিত আইনেই আমাদের অমুক ফাঁসি হয়ে যাবে। অর্থাৎ তারা নিজেরাই বুঝতে পারছে তারা কোনো বিপ্লব করেনি, তারা জঙ্গি হামলা করেছিল, তারা মানুষ হত্যা করেছিল, রক্তের হোলি খেলা খেলছিল। বিপ্লবীরা কখনো সনদ চায় না। তার প্রমাণ হচ্ছে পৃথিবীতে বিপ্লব বলতে আমরা বুঝি রাশিয়া তো হয়েছিল ১৯১৭ সালে বলশেভিক পার্টির নেতৃত্বে জার সরকারের বিরুদ্ধে, সেখানে বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য কোনো সনদ হয়। চায়না তো হয়েছিল মাও সেতুং এবং চো এন লাইয়ের নেতৃত্বে, সেখানে কিন্তু তাদের রক্ষার জন্য কোনো সনদ হয়নি। ইরানের খোমেনির নেতৃত্বে শাহ সরকারকে উৎখাত করে ইসলামী বিপ্লব হয়েছে, সেখানেও কিন্তু বিপ্লবীদের রক্ষার জন্য কোনো সনদ হয়নি। কেন হয়নি? কারণ টোটাল জনগোষ্ঠী তাদের পক্ষে ছিল, আর এখানে মানুষ তাদের পক্ষে নেই, জানে তারা মানুষকে প্রতারণা করেছে। এবং প্রতারণাটা এমন জায়গায় ছিল, তারা সে সময়ে প্রায় প্রতিদিন তাদের যে অবরোধ কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলোতে বঙ্গবন্ধুর ভাষণের বিভিন্ন উদ্ধৃতি, যেমন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই ইত্যাদি স্লোগান দিয়ে তারা মানুষকে পক্ষে আনার চেষ্টা করেছে। তারা বলেছিল এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের এরকম কোনো লক্ষ্য নেই, আমরা নিরেট মেধাবী স্টুডেন্টসরা আমরা কোটার বিলুপ্তি অথবা সংস্কার চাই। কিন্তু আমরা তখনও বলেছিলাম যে এটা কোটার সংস্কার আন্দোলন নয়। সত্যি সত্যি কোটা সংস্কার আন্দোলন যদি তারা চাইতেন তাহলে আন্দোলন হওয়ারও কোনো যৌক্তিকতা নাই। কেন যৌক্তিকতা নাই? যখনই হাইকোর্টে একজনের রায়ের প্রেক্ষিতে কোটা বহাল রাখা হলো, তখনই সরকার তারা আন্দোলনে আসার আগেই কোটা বহালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল, অর্থাৎ সরকারই তাদের পক্ষে ছিল। সরকার শুধু সময় চেয়েছিল যে বিষয়টা আইনগতভাবে সমাধান হয়ে আসুক, কিন্তু তারা এই সুযোগটা কাজে লাগিয়ে, সরকারের সরল মনা মানসিকতাকে কাজে লাগিয়ে, আইনের প্রতি শ্রদ্ধাশীল মানসিকতাকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। এবং কিভাবে বিভ্রান্ত করে মানুষ হত্যা করেছিল সেটি এই সরকারের নিয়োগকৃত সে সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত সাহেবের বক্তব্য স্পষ্ট। তিনি বলেছিলেন 7.65 যে বুলেট দিয়ে ছাত্রদের হত্যা করা হয়েছে সে বুলেট পুলিশ ব্যবহার করে না। সাথে সাথে তাকে কিন্তু ওভারনাইট তার সেই মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। কেন? যদি পুলিশ বাহিনী গুলি করে তাহলে তো তাদেরকে ধরা যেত, কারণ তারা মেটিকুলাস ডিজাইন করে হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে। এবং তারা যে ঘটিয়েছিল সেটা কিন্তু তারা রাগডাক রাখেনি। সময়ের আবর্তে এই সমন্বয়করাই বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ্য সাক্ষাৎকারে খুল্লা করে দিয়েছে। যখন তাদের বলা হয়েছিল কেন জুলাই সনদ চান, তারা বললেন এই যে আমরা মেট্রো রেল আগুন দিয়েছি, টেলিভিশন ভবন পুড়িয়ে দিয়েছি, এত মানুষকে হত্যা করেছি, পুলিশকে হত্যা করেছি, যদি জুলাই সনদ দিয়ে আমাদের প্রোটেকশন দেওয়া না হয় তাহলে তো যে সরকারি ক্ষমতা আসুক আমাদের বিচার করার জন্য নতুন কোনো আইন করতে হবে না, এই আইনে আমাদের ফাঁসি হয়ে যাবে। অর্থাৎ তারা কোনো বিপ্লবী ছিল না। তাছাড়া আপনারা কি কখনো দেখেছেন বিপ্লবীদের চুরি করতে? আমরা দেখেছি বিপ্লবীরা গণভবন থেকে হাঁস, মুরগি, ছাগল, পুকুরের মাছ, ক্ষেতের সবজি
ঘরের নানা আসবাবপত্র, ইভেন কি আমরা দেখেছি জায়নামাজেও তারা গৌরবের সাথে চুরি করে নিয়ে যেতে দেখেছি। দুনিয়ার কোন বিপ্লবীরা চুরি করে, কিন্তু আমরা তাদেরকে সে চুরি করতে দেখেছি। শুধু তাই নয়, তাদের চরম বিকৃত মানসিকতাও আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। দাদির বয়সে একজন মানুষের অন্তর্বাস নিয়ে যেভাবে তারা উল্লাস করেছে, মিনিমাম বিবেকবান কোন মানুষের পক্ষে সেটি অসম্ভব, অকল্পনীয়। সে বিকৃতিও আমরা দেখেছি। সুতরাং এই বিকৃতিগুলোকে, এই নরঘাতকগুলোকে বাঁচানোর জন্য গতকাল যে জুলাই সনদ ঘোষিত হয়েছে, আইনগতভাবে সেই জুলাই সনদের কোনো যৌক্তিকতা নেই, কোনো বাস্তবতা নেই। তাছাড়া এই জুলাই সনদ যারা করেছে তাদেরকে একটু অতীতের দিকে তাকাতে বলব। আপনাদের আব্বারা ঠিক এইভাবেই ৭৫-এর 15 আগস্টের খুনিদেরকে অধ্যাদেশ দিয়ে ইন্ডেমনিটি দিয়েছিল, এবং ৭৯ সালের 12ই সেপ্টেম্বর পার্লামেন্টে জিয়া রহমান সরকার সেই ইন্ডেমনিটিকে আইনি বৈধতা দিয়েছিল, এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রশিদ দম্বপরে ঘোষণা করেছিল যেদিন আমার হাতের তালুতে চুল গজাবে সেদিনই শেখ মুজিবের হত্যার বিচার হবে। কিন্তু ইতিহাস বড় নির্মম, বড় নিষ্ঠুর। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। তাকেই দেখতে হয়েছে বঙ্গবন্ধুর খুনিদের বিচার, তার সহযোদ্ধাদের ফাঁসির রজ্জুতে ঝুলতে, যদিও বা সে কাপুরুষ এখনো পলাতক, মানবেতর অমানবিক জীবন যাপন করছে, যেরকম সিরাজউদ্দৌলার ঘাতকরাও তারা পৃথিবীতে মানবেতর নির্মম জীবন যাপন করছে। সুতরাং আজকের এই দিনে আমি খুব লম্বা কথা বলবো। আমি জানি আমার কথা বলার পর অনেকে আপনারা আমাকে গালিগালাজও করতে পারেন, কিন্তু দোহাই গালিগালাজ করেন, অসুবিধা নেই। তার আগে একটু ভাবেন যে হত্যাকাণ্ডগুলো কারা করেছে। যে দুটো হত্যাকাণ্ড মানুষকে সবচেয়ে বেশি আবেগতাড়িত করেছিল, সে দুটো হত্যাকাণ্ড ছিল আবু সাঈদ এবং মুগ্ধ। আবু সাঈদের গায়ে পুলিশের রাবার বুলেট লেগেছিল বিকাল 4টায়। আর রাবার বুলেটে কারো মৃত্যু হতে পারে না, তবে হ্যাঁ, অতিরিক্ত রক্তক্ষরণ হলে মারা যেতে পারে। তাহলে রাত 8:30টায় কেন তাকে হাসপাতালে নেওয়া হলো? এতক্ষণ তো সে নিশ্চয় পুলিশের কাস্টডিতে ছিল না। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে দেখেছি যে প্রথমে সে পুলিশের উপর হামলা করে পরবর্তীতে পুলিশকে প্রভোগ করছিল তাকে গুলি করার জন্য। এরপরে যখন সে পুলিশের গুলি খেয়ে পড়ে যায়, আমরা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছি পেছনে তাকে একজন ঘাড়ে আঘাত করেছে। সে আঘাতটা ধরে বসে পড়ে। এই 4.5 ঘন্টা তাকে তারা কোথায় লুকিয়ে রেখেছে। 5 আগস্টের খুনিদেরকে মুখোশ উন্মোচন করার জন্য এগুলোর আলোচনা করা, তদন্ত করা খুবই দরকার। একই সাথে মুগ্ধ মৃত্যুর আগের দিন পোস্ট করেছিল যে আমাদের আন্দোলন রাজনৈতিকভাবে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা আমরা করতে দিব না। তারপরের দিনে তার মৃত্যু হলো গুলিতে, এবং সে মিছিলের মাঝখানে পানি খাওয়াচ্ছে। সেখানে ধারে কাছে কোথাও আমরা পুলিশ দেখিনি। তারপরে দূর থেকে যদি পুলিশ গুলি করে, তাহলে তো মিছিলের সামনে যারা আছে তাদের গায়ে গুলি লাগার কথা, তো পেছনে যারা ছিল তাদের গায়ে গুলি লাগার কথা, মাঝখানে গুলিটা কে করল? এগুলো তদন্ত হওয়া দরকার। আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, শত শত পুলিশ অফিসার হত্যা করে, সাধারণ মানুষকে হত্যা করে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে হত্যা করে ঝুলিয়ে রেখে অমানবিক বর্বরতা দেখানো যায়, বিপ্লব সাধিত হয় না। এটা যে বিপ্লব ছিল না, সেটি হারে হারে এখন মানুষ টের পাচ্ছেন বলেই সংসদ ভবনের উল্টা দিকে যখন ইনুস শাহী জুলাই সনদ ঘোষণা করেন, তখন দেখি তার নিয়োগকর্তারা বউ আর বান্ধবীদেরকে নিয়ে কক্সবাজার ট্যুর করেন। সাদা চোখে দেখলে এটাকে সাদামাটা ট্যুর মনে করলেও পত্রিকান্তরে প্রকাশিত খবর, সেখানে রয়্যাল টিউলিপ হোটেলে পিটার ডি হাস অবস্থান করছে, তার সাথে তাদের রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে, এবং এটা ওই এলাকার জনগণ জানতে পেরে সে হোটেল ঘিরে রেখেছে। সেখানে স্লোগান হচ্ছে দেশ বিক্রির বিরুদ্ধে। সেখানে বিএনপিরও আমি কয়েকটি ব্যানার দেখলাম, অর্থাৎ তাদের নেতারাও সেখানে আছে, তাদের কর্মীরাও সেখানে আছে। বিএনপি নেতৃত্বকে অনুরোধ করব, এই যে বিএনপির তৃণমূলের কর্মীরা সেখানে একটা হোটেল ঘিরে রেখেছে, দেশ বিক্রির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করবে। তাদের মনের ভাষা বোঝাটাই হচ্ছে রাজনীতি। এটা বুঝতে না পারলে হারিয়ে যাবে। তারা সেখানে কেন গিয়েছে ইতিহাসে একদিন জানা যাবে। তারা কি দেশ বিক্রির বাকিটা সমাপ্ত করতে গিয়েছে, নাকি নিরাপদ পালাবার পথ নিশ্চিত করতে গিয়েছে? এই বিপ্লব যদি জুলাই প্রতারণা না হতো, এর পেছনে যদি মানুষ থাকতো, তাহলে 5ই আগস্টের সমাবেশে যোগদানের জন্য কলেজে কলেজে নির্দেশনা দেওয়া হতো না 2 থেকে 300 লোক পাঠানো। পত্রিকায়
সোনালী ব্যাংকের অফিসিয়াল নির্দেশনা পেলাম, যেখানে বলা হয়েছে তাদের সবাইকে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কোথায় দাঁড়াতে হবে, কোত্থেকে রওনা দিতে হবে, উইথ দেয়ার আইডি। আমি পত্রিকায় দেখলাম খুলনা থেকে আগত ট্রেন যেখানে 550 জন যাত্রী, তারপরেও সেখানে কিন্তু মাত্র 17 জন যাত্রী। 550 আসনের ট্রেনে 17 জন যাত্রী, তাতে এই জুলাই প্রতারকদের বোঝা উচিত মানুষ তাদেরকে কতটুকু ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। প্রতারণা করে সাময়িক মানুষকে ঠকানো যায়, প্রতারণা করে মানুষের মন জয় করা। প্রতারণা করলে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্কের ভেতরে করে পালাতে হয়। অনেক বড় বড় কথা বলেছিলেন, মানুষের ভালোবাসা থাকলে পালাতে হয়। জামাতের নেতারা বলেছিল জামাত কখনো পালায়নি। 71 সালে মুক্তিযুদ্ধের পরে গোলাম আজম কি বাংলাদেশে ছিল? মতিউর রহমান নিজামী, আলী আহসান কি বাংলাদেশে ছিল? পালিয়েছিল। কোথায়? আলী আহসান মুজাহিদ পালিয়েছিল পাকিস্তান হয়ে সৌদি আরব, মতিউর রহমান নিজামী পাকিস্তানে, সাইদি সৌদি ছিল 77 সাল পর্যন্ত, চৌধুরী মাইনুদ্দিন তো এখনো ব্রিটেনেই। বাংলাদেশে রাজনীতিবিদদের পলায়নের পথ দেখিয়েছে তারা, আর তারা আজকে বড় বড় কথা। সুতরাং আমি বাংলাদেশের জনগণের কাছে আকুল মিনতি জানাবো আজকের এই দিনে, এই দেশদ্রোহী জঙ্গি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তারা 71কে মুছে ফেলতে চায়। সে কারণে আগস্টের 3 তারিখে শহীদ মিনার থেকে এই একজন সমন্বয় ঘোষণা করেন 72-এর সংবিধান নাকি বিদেশি প্রভুদের দেওয়া। এই জন্য তারা সেটা বাদ দিয়ে সেখানে 24-এর আলোকে সংবিধান বসাতে চান। সেই তাবেদার সমন্বয়কদের জানাতে চায় 72-এর সংবিধান বিদেশি প্রভুদের দেওয়া নয়। 72-এর সংবিধান 70-এর নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররাই করেছিলেন। সেখানে দেশ বরণ্য আইনজীবী ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলামদের মতো মানুষরা ছিলেন। এবং 70-এর যে নির্বাচন, সে নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে যে রায় দিয়েছিল, পৃথিবীতে এই ধরনের নির্বাচনের রায় আর কেউ পায়নি। ওই সংবিধানকে আপনারা মুছে ফেলে 24-এর আলোকে সংবিধান করতে চান, মানে 71কে মুছতে চান। এখনো মানুষকে প্রতারণা করার জন্য মুখে 71-এর কথা বলে, কিন্তু অন্তরে 71 ধারণ করেন না। তাই যতবার জুলাইতে যারা মারা গিয়েছেন তাদের জন্য কাঁদেন, তাদেরটা গণহত্যা বলেন, 71-এর 30 লাখ মানুষের শহীদকে গণহত্যা আপনারা বলেন। এই জন্য জামাতকে সরি বলতে বলেন না। কিন্তু এই ধোঁকাবাজি, এই প্রতারণা মানুষ ধরে ফেলেছে, পালাবার পথ পাবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।